আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদের পরে আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে আসলাম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে মূলত একাদশ ও দ্বাদশ অর্থাৎ যারা এবার এইচএসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে এই অনলাইন ক্লাসটি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের উপর এই ক্লাসটি। নবম অধ্যায় হলো তরঙ্গ। তো আজকে আমরা অগ্রগামী তরঙ্গ নিয়ে আলোচনা করব। অগ্রগামী তরঙ্গ বলতে কি বুঝো? অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা গাণিতিকভাবে বের করব এবং এর উপর কিছু সমস্যার সমাধান করব। আমরা আগেই বলেছি বা আগেই জেনেছি, যখন আমরা একটা পুকুরের স্থির পানিতে কি ছড়ব, ঢিল ছড়ব, তখন অগ্রগামী আর তরঙ্গের সৃষ্টি হয় এবং এই তরঙ্গ ক্রমাগতভাবে পানির মধ্য দিয়ে তোমার যেখানে ঢিল ছোড়া হবে সেখান থেকে পানির মধ্য দিয়ে কী করবে, সেই তরঙ্গ অর্থাৎ সেই ঢেউটা তোমার পুকুরের কিনারায় গিয়ে পৌঁছাবে। অর্থাৎ এই ঢেউটা মানে ঢিলটা যেখানে ছোড়া হয়েছে সেখানে তরঙ্গটা উৎপন্ন হয়েছে এবং পানির একটি কণা অন্য একটি কণাকে ধাক্কার মাধ্যমে, অর্থাৎ কণা কী হবে, নিজের স্থান মানে নিজের যেই অবস্থান সেই অবস্থানের পরিবর্তন না করে কিভাবে এই তরঙ্গটা পুকুরের কিনারায় পৌঁছায় সেটার একটা উদাহরণ মাত্র। তো কোনো উন্মুক্ত খোলা প্রান্তরে শব্দ তৈরি করলেও অগ্রগামী লম্বিক তরঙ্গের সৃষ্টি হয় এবং এই তরঙ্গ ক্রমাগত বায়ুর মধ্য দিয়ে অগ্রসর হতে থাকে। এটা হতেই থাকে। মাধ্যমের সকল কণাগুলো সরল সন্ধিত স্পন্দনে কাঁপতে কাঁপতে তোমার কোথায় পৌঁছাবে? একেবারে কিনারায় পৌঁছাবে পুকুরের ক্ষেত্রে। আর মাধ্যমের সকল কণাগুলো সরল সন্ধিত স্পন্দনে কাঁপতে থাকলে চলমান তরঙ্গের সৃষ্টি হবে। কম্পনের উৎস থেকে কোনো কম্পন বা আন্দোলন পরবর্তী কোনো কণাতে স্থানান্তরিত হতে কিছু সময় প্রয়োজন হয়। অর্থাৎ এই কম্পনের উৎস থেকে কোনো কম্পন মানে একটি কণা থেকে অন্য কণায় স্থানান্তরিত হতে তোমার একটা সময়ের প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। তোমার ওই কণা থেকে পরবর্তী কণায় কম্পন সৃষ্টি হতে আরেকটু সময় লাগবে, তাই না? অর্থাৎ পার্শ্ববর্তী দুটি কণার মধ্যে দশার পার্থক্য সৃষ্টি হবে। যদি কারণ কি, পার্শ্ববর্তী দুটি কণা, প্রথম যেই কণায় তোমার কম্পন সৃষ্টি হবে এর পরবর্তী কণায় কম্পন সৃষ্টি হতে সময় লাগবে। যেহেতু এখানে সময়ের ব্যবধান রয়েছে, সো এখানে তোমার দশা পার্থক্য সৃষ্টি হবে। যদি তরঙ্গ বাম থেকে ডান দিকে যায় তাহলে স্বাভাবিকভাবেই বাম থেকে ডান দিকের কণার দশা কম হয়। সুতরাং প্রথম কণার দশা ও পরবর্তী কণার দশা পার্থক্য বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ প্রথম কণা থেকে দ্বিতীয় কণার মধ্যে যখন কম্পন সৃষ্টি হবে তখন তাদের মধ্যে দশা পার্থক্য যা হবে, প্রথম কণা থেকে তৃতীয় কণার মধ্যে দশা পার্থক্য তার থেকে বেশি হবে। অর্থাৎ প্রথম কণা থেকে তুমি পরবর্তী যতগুলো কণা অতিবাহিত করবে, সাথে সাথে কি হবে, দশা পার্থক্য বৃদ্ধি পাবে। তবে পাশাপাশি দুটি কণার দশা পার্থক্য সর্বদাই একই থাকবে। ধরো তৃতীয় এবং চতুর্থ কণার মধ্যবর্তী দশা পার্থক্য যা হবে, দশম এবং 11তম কণার মধ্যবর্তী দশা পার্থক্য তাই হবে। অর্থাৎ পাশাপাশি যে কোনো দুটি কণার মধ্যবর্তী দশা পার্থক্য একই হবে। তো আমরা যদি সংজ্ঞাটা বলি যে অগ্রগামী তরঙ্গ বা চলমান তরঙ্গ কাকে বলে, তাহলে এভাবে বলা যায়, কোনো তরঙ্গ যদি কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হয়, অর্থাৎ কোনো তরঙ্গ যদি কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে,
অর্থাৎ আবার বলছি, কোনো তরঙ্গ যদি কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে, তখন সেই তরঙ্গকে আমরা চলমান তরঙ্গ অর্থাৎ তোমার অগ্রগামী তরঙ্গ বলি। উদাহরণ হিসেবে যদি বলি, পুকুরের পানিতে ঢিল ছুঁড়লে আর তরঙ্গের সৃষ্টি হয়। এই ঢেউ বা তরঙ্গ পানির মধ্য দিয়ে কিনারার দিকে ক্রমাগত অগ্রসর হতে থাকে। সুতরাং পানির ঢেউ অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী আর বা অনুপ্রস্থ তরঙ্গ। যখন কোনো বক্তা কথা বলে তখন কি হয়, শব্দ উৎপন্ন হয়। এই শব্দ যখন উৎপন্ন হয়, এটা একটা তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গের নাম হলো শব্দলম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই শব্দ বক্তার মুখ থেকে বাতাসের মধ্য দিয়ে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হয়ে শ্রোতার কানে পৌঁছায়। সো এই তরঙ্গটি হলো শব্দ অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গকে আমরা লম্বিক তরঙ্গ বলি, তাই এখানে শব্দ অগ্রগামী লম্বিক তরঙ্গ বলা হয়েছে। তো অগ্রগামী তরঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকবে। তরঙ্গের যেমন বৈশিষ্ট্য রয়েছে, অগ্রগামী তরঙ্গেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা এই বৈশিষ্ট্যগুলো আগে দেখব। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি, যে কোনো মাধ্যমের একই প্রকার কম্পনে একই তরঙ্গের এই তরঙ্গের উৎপত্তি হয়। অর্থাৎ কোনো মাধ্যমের একই প্রকার মানে কম্পনটা কি সব কণার মধ্যে একই রকম হবে, একই প্রকার মানে একই প্রকার হবে, হয় অনুদৈর্ঘ্য হবে না অনুপ্রস্থ হবে। একই প্রকার কম্পনে এই তরঙ্গের উৎপত্তি হয়। এটি একটি সুষম মাধ্যমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট দ্রুতি বা বেগে প্রবাহিত হয়। যে কোনো একটি মাধ্যমের মধ্য দিয়ে, সেটি কি হবে, বায়ু মাধ্যম হতে পারে, হ্যাঁ, সেটা কি তরল মাধ্যম হতে পারে এবং কঠিন মাধ্যমও হতে পারে। ঠিক আছে, তাহলে এটি একটি সুষম মাধ্যমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট দ্রুতি বা বেগে প্রবাহিত হয়। অগ্রগামী তরঙ্গের মাধ্যমের ঘনত্ব, অগ্রগামী তরঙ্গের যে বেগ থাকবে সে বেগ মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। মাধ্যমের কণাগুলোর কম্পন তরঙ্গ প্রবাহের সাপেক্ষে আর ও লম্বিক হতে পারে। তবে আমি যেটা বললাম যে তোমার মাধ্যমের কণাগুলোর কম্পন কি হতে পারে, তোমার প্রবাহের সাপেক্ষে, তরঙ্গ প্রবাহটা কোন দিকে হচ্ছে সেটার সাপেক্ষে কি হতে পারে, তোমার অনুপ্রস্থ হতে পারে, অনুদৈর্ঘ্য হতে পারে। মাধ্যমের কণাগুলোর উপর কখনো মানে মাধ্যমের যে কণাগুলো থাকবে এই কণাগুলো কখনো স্থির থাকে না। তরঙ্গ মুখের অবিলম্ব বরাবর শক্তি বহন করে এই তরঙ্গ প্রবাহিত হয়। তরঙ্গ প্রবাহের মাধ্যমে বিভিন্ন অংশের চাপ ও ঘনত্বের একই প্রকার পরিবর্তন ঘটে। মাধ্যমের প্রতিটি কণার কম্পাঙ্ক ও বিস্তার একই হয় এবং তারা একই ধরনের কম্পনে কম্পিত হয়। তরঙ্গ প্রবাহের দরুন মাধ্যমের কণার দশা পরবর্তী কণাতে স্থানান্তরিত হয়। মানে প্রথম কণার মধ্যে যে দশা থাকবে, পরবর্তী কণা একই দশা কি স্থানান্তরিত হবে, কিন্তু পরপর দুটি কণার মধ্যে দশা পার্থক্য থেকেই যাবে। এরূপ দুটি কণার দশা বৈষম্য তাদের দূরত্বের সমানুপাতিক। যত দূরত্ব বেশি হবে তাদের দশা পার্থক্য তত বেশি হবে। মাধ্যমের যে কোনো কণার বিভিন্ন ধর্ম যেমন বেগ, ত্বরণ, শক্তি প্রভৃতি একইরূপ পরিবর্তনের মধ্য দিয়ে গমন করবে। অগ্রগামী তরঙ্গের রাশিমালা আমরা এখন দেখব। তাহলে দেখো, এখানে এই চিত্রে একটি অগ্রগামী তরঙ্গ দেখানো হয়েছে। দেখো যে এই তরঙ্গে যেখান থেকে শুরু হয়েছে সেই আদি বিন্দু ধরলাম এ, আর কোন বিন্দুর দিকে যাচ্ছে, সি বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে। যেহেতু মাধ্যমের কণাগুলো সরল সন্ধিত স্পন্দনে কম্পিত হয়, সেহেতু এ বিন্দুস্থ কণার সরণকে নিচের সমীকরণ দ্বারা আমরা
প্রকাশ করতে পারি। তাহলে আমরা আগেই দেখেছি তরঙ্গের সমীকরণ থেকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি আমরা দেখেছিলাম, বেগ, ত্বরণ এগুলো বের করেছিলাম। তাহলে ওয়াইটা যদি কি হয়, সরণ হয়, আদি সরণ যদি আমরা ধরে নেই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি লিখতে পারি। ওয়াই হলো টি সময়ে সাম্যাবস্থান থেকে কণাটি সরণ। তাহলে টি সমান যদি 0 হয়, ঠিক আছে, আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, 0 হবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে মানে সরণটা হলো ওয়াই। ঠিক আছে, যে টি সময়ে সাম্যাবস্থান থেকে কণাটির সরণ। ঠিক আছে, সাম্যাবস্থান হলো কি, যে এ বি সি যে রেখাটা আছে এখানে, এটা হলো তরঙ্গের সাম্যাবস্থান। এটা হলো কণাটির বিস্তার, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক যদি n হয়, তাহলে কৌণিক বেগ ওমেগা সমান 2πn লেখা যায়, আমরা আগেই জেনেছি। তাহলে ওমেগার পরিবর্তে আমরা উপরের সমীকরণে এ সাইন ওমেগা টি, ওমেগার জায়গায় আমরা 2πn, এনটা হলো কম্পাঙ্ক, আমরা লিখতে পারি। তো আমরা আগেই বলেছি সমদশা সম্পন্ন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বই হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো সমদশা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এখানে এ বি, বি সি, হ্যাঁ, এগুলো একটা তরঙ্গ কমপ্লিট করতে, হ্যাঁ, অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে এই তরঙ্গটি এ থেকে বি অবস্থানে যায়, আবার বি থেকে সি অবস্থানে পৌঁছায়। অর্থাৎ এ বি সি তাদের দশা একই, তখন তারা কি থাকে, সমদশায় থাকে। তাহলে এ বি হলো তরঙ্গ দৈর্ঘ্য, আবার বিসি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে তরঙ্গটি এ থেকে বি এবং পরবর্তীতে বি থেকে সিতে পৌঁছায়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, ল্যামডা সমান এ বি আবার বিসি লিখতে পারি। ঠিক আছে, তাহলে বি বিন্দুস্থ কণার দশা এ বিন্দুস্থ কণার দশার চেয়ে কত কম, 2π কম। ঠিক আছে, এখন আমরা তাহলে কি বলতে পারি, বি বিন্দুস্থ কণার দশা এ বিন্দুস্থ কণার দশার চেয়ে 2π কম হবে, কারণ এ বিন্দুস্থ কণা যখন বি বিন্দুস্থ কণা অর্থাৎ কি বলে, যে এ বিন্দুস্থ কণার দশা এ বিন্দুতে যে কণাটা আছে সেই কণার দশা বি বিন্দুতে যে কণা আছে সেই কণার দশা অপেক্ষা কত বেশি হবে, 2π বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ সেই কথাটি এখানে লেখা হয়েছে যে বি বিন্দুস্থ কণার দশা এ বিন্দুস্থ কণার দশার চেয়ে 2π কম। দেখো এখানে এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা দুই ভাগে যদি ভাগ করি, দেখো এ থেকে বিতে যাওয়ার আগে, হ্যাঁ, আরেকটা সাম্যাবস্থায় একই দশায়, হ্যাঁ, একবার এসেছে। ঠিক আছে, যদি আমরা এটাকে এ প্রাইম লিখতে পারি, তাহলে দেখো এই যে কণাটা এটাকে দুই ভাগে, অর্ধবৃত্ত উপরে একবার অর্ধবৃত্ত সাম্যাবস্থা উপরে একবার কি করেছে, একটা অর্ধবৃত্ত কমপ্লিট করেছে, আবার দ্বিতীয়বার কি নিচে অর্ধবৃত্ত কমপ্লিট করেছে। তো এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে একটা বৃত্ত কমপ্লিট হবে। অর্থাৎ একটা বৃত্ত যখন একটি কণা ঘুরে আসে তখন 2π দূরত্ব, 2π কৌণিক দূরত্ব অতিক্রম করে। এভাবেই বি বিন্দুস্থ কণার দশা এ বিন্দুস্থ কণার দশার থেকে 2π পরিমাণ কম হয়। তো এ বিন্দু থেকে এক্স দূরত্বে পি একটি বিন্দু নেই, পি বিন্দু কণার দশা এ বিন্দুর কণার দশার থেকে 2π এক্স ডিভাইডেড বাই ল্যামডা পরিমাণ কম হবে, তাই না, যতটুকু দূরত্ব অতিক্রম করে। দেখো, হ্যাঁ, আমরা যেহেতু বললাম যে ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য 2π, তাই না, মানে এ থেকে বিতে যখন তরঙ্গটা মানে কি অগ্রগামী হয়, অগ্রসর হয়, তখন এ থেকে বি অবস্থানে আসার কারণে একটি পূর্ণ কম্পন সৃষ্টি করে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে
সেটাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এ থেকে বি অবস্থানে যখন আসে তাহলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এ থেকে বি এর মধ্যে দশা পার্থক্য কত? 2π। অর্থাৎ ল্যামডা দূরত্বের জন্য যদি দশা পার্থক্য 2π হয়, 1 একক দূরত্বের জন্য দশা পার্থক্য 2π ডিভাইডেড বাই ল্যামডা হবে। তাহলে আমরা বললাম পি বিন্দুতে এ অবস্থান থেকে যদি এক্স দূরত্বে পি বিন্দুতে আমরা দশা পার্থক্য নির্ণয় করি, তাহলে কত হবে? দশা পার্থক্য হবে যতটুকু পথ পার্থক্য আদি অবস্থান থেকে সেই পথ পার্থক্যের সাথে যদি আমরা 2π ডিভাইডেড বাই ল্যামডা গুণ করি, তাহলে দশা পার্থক্য পেয়ে যাব। তাহলে দেখো এখানে এক্স দূরত্বের জন্য দশা পার্থক্য হবে 2π x ডিভাইডেড বাই 2। তাহলে আমরা y a sin ওমেগা t থেকে মানে কত বিয়োগ হবে, তোমার কত কম হবে দশা পার্থক্য? দেখো এখানে 2π x ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে ওমেগা টি থেকে আমরা যদি 2π x বাই ল্যামডা বিয়োগ করি, তাহলে পি বিন্দুস্থ কণার জন্য আমরা সরণ পেয়ে যাব। তাহলে y a sin ওমেগা t মাইনাস 2π x ডিভাইডেড বাই ল্যামডা। আমরা 2π ডিভাইডেড বাই ল্যামডাকে তরঙ্গ সংখ্যা কে দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে 2π ডিভাইডেড বাই ল্যামডার পরিবর্তে কে লিখব। তাহলে y a sin ওমেগা t মাইনাস kx, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি কে বসিয়ে দেই, এখানে ওমেগার মান বসিয়ে দিই 2π n এবং কে এর মান যদি বসাই 2π ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে দেখো আমরা এখানে কি পাই, আবার আমরা যেমন ভি সমান এফ ল্যামডা, তাহলে এন এর পরিবর্তে আমরা ভি ভাগ ল্যামডা বসিয়ে দিতে পারি। তাহলে ভি ভাগ এন এর মানে কম্পাঙ্ক এন এর পরিবর্তে ভি ভাগ ল্যামডা যদি বসাই, তাহলে দেখো আমরা 2π ল্যামডা কমন নিতে পারি। তাহলে প্রথমে থাকে ভিটি আর এখানে থাকে এক্স। তাহলে y a sin 2π ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এটি হলো এ বিন্দু থেকে এক্স দূরত্বে পি বিন্দুস্থ কণার উপর অগ্রগামী তরঙ্গের সমীকরণ। একে মাধ্যমের যে কোনো সরণের সাধারণ সমীকরণ বলা হয়। মাধ্যমের যে কোনো সরণের তরঙ্গের যে কোনো সরণের সাধারণ সমীকরণ হলো এটি। y a sin 2π ভাগ ল্যামডা ভিটি ইন্টু ভিটি মাইনাস এক্স। যেহেতু এটি কোনো মাধ্যমের যে কোনো কণার সরণের সমীকরণ নির্দেশ করে, তাই এই সমীকরণকে চলমান বা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বলা হয়। যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে অগ্রগামী হয়, তাহলে ভিটি মাইনাস এক্সের জায়গায় ভিটি প্লাস এক্স হবে। যেহেতু সরল সন্নিহিত গতিসম্পন্ন কণার সরণ সাইন বা কোসাইনের অপেক্ষক, তাই উপরোক্ত সমীকরণগুলোতে সাইনের জায়গায় কোসাইন বসালেও অগ্রগামী তরঙ্গের সমীকরণ পাওয়া যাবে। তাহলে আমরা অগ্রগামী তরঙ্গ থেকে যা জানতে পেরেছি তা হলো, দেখো মিলিয়ে নিতে পারো। এক্স এর একটা নির্দিষ্ট মান বসালে এই সমীকরণ থেকে ওই বিন্দুতে অবস্থিত কণার গতির সমীকরণ পাওয়া যাবে। টি এর একটি নির্দিষ্ট মানে এই সমীকরণ থেকে ওই মুহূর্তে তরঙ্গের আকার জানা যাবে, তরঙ্গটা কতটুকু। অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে দেখা যায় যে নির্দিষ্ট সময়ে বিভিন্ন কণার সরণের লেখচিত্র, অর্থাৎ স্থান বনাম সরণ লেখ এক্স বনাম মানে ওয়াই বনাম এক্স সাইন বক্র হয়। আবার কোনো নির্দিষ্ট কণার বিভিন্ন সময়ে সরণের লেখচিত্র ওয়াই মাইনাস টি ওয়াই বনাম টি সাইন বক্র হয়। এই সমীকরণ থেকে সহজে প্রমাণ পাওয়া যায় যে কণার সরণ ওয়াই সময় পর্যায়কাল টি পরপর অথবা ল্যামডা দূরত্ব চাপের পুনরাবৃত্তি ঘটে। অতএব তরঙ্গ দ্বি-পর্যাবৃত্ত। সময়ের সাথে এই পর্যায়কাল টি এবং দূরত্বের সঙ্গে পর্যায় ল্যামডা। সো আশা করি তোমরা
এই অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ সেটা কিভাবে তোমরা ফাইন্ড আউট করবে সেটা বুঝতে পেরেছ। অগ্রগামী তরঙ্গ কি, এগুলোর উপর বেসিক্যালি তোমাদের সৃজনশীল কোশ্চেন থাকবে। তো আমরা এখন কিছু সমস্যার সমাধান করব। দেখো, এই অগ্রগামী তরঙ্গের সমীকরণের উপরে কয়েকটা সমস্যা। প্রথমটা হলো একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y=5 sin 200 pi t minus 1.57x। এখানে সব কয়টি রাশি SI এককে দেওয়া আছে। তরঙ্গটির বিস্তার, কম্পাঙ্ক, বেগ, পর্যায়কাল নির্ণয় করবে। তো প্রথমে আমরা সমীকরণটা লিখব, যে এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণটা দেখো অগ্রগামী সমীকরণের সাথে যদি আমরা মিল করি, তো দেখো আমরা অগ্রগামী সমীকরণ কি জানি, y=a sin 2 pi lambda into bt minus x। তাহলে দেখো এখানে আমরা যদি 2 pi lambda গুণ করে দেই, তাহলে দেখো উপরের সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে এরকম পাওয়া যাবে, তাই না? তাহলে উপরের প্রথমটা যদি 1 নং সমীকরণ ধরি, দ্বিতীয়টা 2 নং সমীকরণ। 1 ও 2 নং সমীকরণের তুলনা করলে আমরা বিস্তার ক্যাপিটাল A সমান 5 মিটার পাই। এবং দেখো এখানে 2 পাই VT ডিভাইডেড বাই ল্যামডা সমান 200 পাই টি পাই। তাহলে এখান থেকে আমরা n এর মান বের করে নেব। কম্পাঙ্ক n = 100 হার্জ হবে। একইভাবে দেখো দ্বিতীয় ক্ষেত্রে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা = 1.57 পাই। এখান থেকে ল্যামডা সমান আমরা 4 মিটার পাই। তাহলে একইভাবে এখানে তাহলে কি বের করতে পারি, যেহেতু ল্যামডা জানি, এবং কিসের মান জানা আছে, কম্পাঙ্কের মান জানা আছে, তাহলে আমরা এই তরঙ্গের বেগ বের করতে পারব। বেগ v = f ল্যামডা, অর্থাৎ n ল্যামডা, এখানে n হলো কম্পাঙ্ক, এখানে 400 মিটার পার সেকেন্ড। তাহলে পর্যায়কাল কি, আমরা জানি t সমান 1/f, কম্পাঙ্ক 1/n, তাহলে 1 ডিভাইডেড বাই 100 সমান হবে 0.01 সেকেন্ড। অর্থাৎ একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে 0.01 সেকেন্ড সময় লাগে এই তরঙ্গটি। দেখো আরেকটি সমস্যা এখানে, যে কোনো তরঙ্গের বিস্তার 0.2 মিটার হলে সময় t = পর্যায়কাল t ডিভাইডেড বাই 3, সময় কম্পনের উৎস হতে x = λ/6 দূরত্বে অবস্থিত বিন্দুর সাম্য অবস্থান হতে সরণ কত হবে। তাইলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি জানি, y=a sin 2 pi ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু vt মাইনাস এক্স। আমরা গুণ করে দিলে, আমরা যদি 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা গুণ করে দেই, তাহলে আমরা 2 পাই টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি মাইনাস, দেখো আমরা এই সমীকরণটা পাই। কারণ কি, আমরা জানি f অর্থাৎ n v/λ, আর n মানে কি 1/t, পর্যায়কাল t। তাহলে এখানে মানটা বসিয়ে দিলে এরকম আসবে। দেখো এখন দেখো প্রায় সবগুলোর মান আমাদের জানা, সময় t, পর্যায়কাল t, তারপর হলো তোমার উচ্চ হতে যে দূরত্ব x এর মান জানা আছে। দেখো আমরা বসিয়ে দিব মানগুলো বসানোর পরে দেখো এখান থেকে ল্যামডা ক্যান্সেল হয়ে যাবে ডান পাশে, বাকি সবগুলো পায়ের মান জানা, বসিয়ে দিলে আমরা 0.173 মিটার পাবো। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি আবার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর দেখো এখানে একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে, যে এটা হলো একটি চিত্রে একটি অগ্রগামী তরঙ্গ দেওয়া আছে এবং সমীকরণটাও দেওয়া আছে। এখানে গ নাম্বার কোশ্চেন বলছে ও থেকে ও বিন্দু হতে 0.23 মিটার ও 1 মিটার দূরের দুটি বিন্দুর মধ্যকার দশা পার্থক্য কত। এবং ঘ নাম্বার বলছে উদ্দীপকে বিস্তার ও কম্পাঙ্ক দ্বিগুণ ও একই মাধ্যমে বিপরীতমুখী হলে তরঙ্গটির সমীকরণ কত। বিস্তার দ্বিগুণ হবে এবং কম্পাঙ্ক দ্বিগুণ হবে, এবং তরঙ্গটি ওই একই মাধ্যমে বিপরীত দিক থেকে আসলে এখানে আমরা জানি যে নেগেটিভের জায়গায় কী হয়ে যাবে, পজিটিভ চিহ্ন হবে।
তাহলে দেখি আমরা গো এবং কোশ্চেনটা যে আমরা এখানে প্রথমে কী নির্ণয় করব, দশা পার্থক্য নির্ণয় করব। 0.23 0.25 মিটার ও 1 মিটার দূরত্বের মধ্যবর্তী যে দশা পার্থক্য। তাহলে আমরা আগে সমীকরণ থেকে দেখো আমরা কি করতে পারি, ডান পাশ থেকে সাইনের ডান পাশে 2 পাই কমন নেব। 2 পাই কমন নেওয়ার পর দেখো 100t মাইনাস 10 ডিভাইডেড বাই 17 ইন্টু এক্স হলো। তো আমরা এক্সটাকে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ সাধারণ সমীকরণের মতো করব, এক্সটাকে কি করব, ফ্রি করব। তাহলে 10 ডিভাইডেড বাই 17 দ্বারা যদি আমরা কি নেই, ভাগ করে দেই ডান পাশে, হ্যাঁ, তাহলে দেখো 3 নাম্বার লাইনের মতো হবে। ঠিক আছে, তাহলে y is equal to 0.1 sin 2 pi divided by 1.7 into 170t মাইনাস এক্স। এটা দেখো পুরোপুরি অগ্রগামী তরঙ্গ আমরা যে বের করেছি এটার মতো হয়েছে। তো এই সমীকরণকে আমরা ওই যে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে দেখো ল্যামডার মান কত আসে, ল্যামডার মান হলো 1.7। ঠিক আছে, তাহলে 0.23 মিটার ও 1 মিটার দূরের বিন্দুর পথ পার্থক্য কত, 0.7, বিয়োগ করলে পাওয়া যাবে 7.5, তাই না? এটা হলো পথ পার্থক্য। তাহলে আমরা জানি দশা পার্থক্য মানে হলো 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেব। পথ পার্থক্য কত আসলো, 0.7। হ্যাঁ, এটার সাথে আমরা কি গুণ করে দিব, দেখো পথ সরাসরি এখানে পথ পার্থক্য বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, দেখো পথ পার্থক্য এটার সাথে আমরা যদি কি গুণ, ল্যামডা ডিভাইডেড বাই কত আছে 1.7, এখানে কত ছিল, ল্যামডা ডিভাইডেড বাই 1.7, তাই না? আমরা যদি গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব, এখানে পথ পার্থক্য পেয়ে যাব। তো পথ পার্থক্য 2 পাই ল্যামডার সাথে যখন আমরা পথ পার্থক্যটা গুণ করব তখন 15 পাই ডিভাইডেড বাই 17, এটা হলো 0.25 মিটার এবং 1 মিটার দূরের বিন্দুর পথ পার্থক্য। তাহলে ঘ নাম্বার কোশ্চেন কি বললো, যে বিস্তার ও কম্পাঙ্ক যখন দ্বিগুণ করব এবং অগ্রগামী তরঙ্গ যখন বিপরীত দিক থেকে আসবে তখন তোমার তরঙ্গের সমীকরণটা কীরূপ হবে এটা বিশ্লেষণ করতে। তাহলে দেখি আমরা গণ থেকে আমরা পাই y is equal to 0.1 sin 2 pi divided by 1.7 170t মাইনাস এক্স। এটা আমরা অগ্রগামী সমীকরণের সাথে যখন তুলনা করব বিস্তার এ সমান কত পাবো, 0.1 মিটার। এটাকে দ্বিগুণ করলে কত হবে, 0.2 মিটার হবে। ঠিক আছে, কম্পাঙ্ক আমরা এখান থেকে ব্যাগ তাহলে ভি সমান কত হবে, 170 মিটার পার সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য 1.7। তাহলে কম্পাঙ্ক আমরা ইজিলি আমরা জানি ভি সমান কি এফ ল্যামডা, তাহলে এফ ইজ ইকুয়াল টু 170 ডিভাইডেড বাই 1. ভি ডিভাইডেড বাই ল্যামডা বসিয়ে দিলে এখানে কম্পাঙ্ক 100 হার্জ পাবো। কম্পাঙ্ককে দ্বিগুণ করলে 200 হার্জ হবে। তাহলে বিপরীত মুখী থেকে যদি এটা আসে, হ্যাঁ, বিপরীত দিক থেকে, তাহলে কি হবে, মাইনাসের জায়গায় প্লাস চিহ্ন হবে, অর্থাৎ 170t প্লাস এক্স। ঠিক আছে, তাহলে যখন কম্পাঙ্ক চেঞ্জ হবে তখন তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, কিন্তু ব্যাগ সমান থাকবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নেই। এই ক্ষেত্রে ল্যামডা 1 সমান ভি ডিভাইডেড বাই F1, ভি সমান 170। তাহলে F1 মানে কত, এখানে 200। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আসছে 0.85 মিটার। উপরে আমরা দেখো মানগুলো বসিয়ে দিব, এখানে মানগুলো যদি বসিয়ে দেই তাহলে y is equal to 0.2, হ্যাঁ, বিস্তার 0.2, তারপর 2 পাই, দেখো 2 পাই, তাই না, 2 ইন্টু মানে 1, এখানে আমরা কি বসিয়ে দিব, সরাসরি তোমার 2 পাই ইন্টু 200t,
ঠিক আছে, 2 পাই ইন্টু 200t বসাবো, প্লাস 2 পাই এক্স ডিভাইডেড বাই 0.85, মানে তরঙ্গ দৈর্ঘ্য 0. কত আসবে, 85 আসবে। সরাসরি আমরা যদি বসিয়ে দিই এই সমীকরণটা পাবো। তাহলে গুণ করে দেই, গুণ করলে কত আসবে, 400πt, প্লাস তোমরা আরও ভেঙে করতে পারো, হ্যাঁ, তাহলে দেখবে ইজিলি মিলে যাবে, প্লাস 2πx ডিভাইডেড বাই 0.85। ইহাই হলো, যদি এই সমীকরণকে, যে সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ, বিপরীত দিক থেকে আসে এবং বিস্তার এবং কম্পাঙ্ক দ্বিগুণ করলে আমরা ওয়াইজগুলো এত পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, সেটা অনলাইনে হোক মোবাইলে হোক, ইনশাল্লাহ আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।